প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? বরাবরের মতো আবারও নতুন কাহিনী, নতুন গল্প। ভিডিওর শুরুতে আজকে জানব একজন প্রভাবশালী প্রেমিক গরিবী ভালোবাসা। আর দেরি নয়, এবার শুরু করি। শহরের এক প্রভাবশালী ব্যবসায়ীর বাড়ি, আলো আধারি, সোনার মতো ঝলমলে সাজসজ্জা, চারদিকে গানের সুর, অতিথিদের ভিড়। তবু বাড়ির ভেতরে এক কোণে বসে কান্নায় ভেঙে পড়ছে মেয়ে আরিবা। সে চিৎকার করে বলছে, আমি এই বিয়ে চাই না। আমি তোমাদেরকে বলেছিলাম, মা, বাবা, আমি একজন ধনী ছেলেকেই বিয়ে করব। এই গরিব ছেলেকে কেন আমার কপালে চাপিয়ে দিলে? কিন্তু বাবার উত্তর সংক্ষিপ্ত। এটা আমাদের মানব সম্মানের ব্যাপার। ও ছেলে খারাপ না, ভালো মানুষ, ধনী না হলেও সৎ, পরিশ্রমী, ব্যবসা করছে। হঠাৎ আমাদের তোমার কথা বেরি মন। মা চোখ মুছে বলল, মেয়ে, জীবন সবসময় টাকার উপর দাঁড়ায় না। সৎ মানুষকে অবহেলা করো না। কিন্তু আরিবা শোনে না। তার চোখে শুধু রাগ আর ঘৃণা। বাড়ির ভেতর দিয়ে ধীর পায়ে প্রবেশ করল সাঈদ, যাকে সবার চোখে গরিব ছেলে বলে মনে হয়। তার পোশাক সাদামাটা, আচরণ শান্ত, মুখে মৃদু হাসি। অতিথিদের অনেকেই ফিসফিস করছে, এই গরিব ছেলেটাই নাকি এত বড় ব্যবসায়ীর জামাই হতে যাচ্ছে? ভুল বিয়ে, এই ছেলেটি মেয়ের মানানসই না। কিন্তু সাঈদ কিছু বলে না। সবার দিকে বিনম্র দৃষ্টিতে তাকিয়ে কেবল মাথা নিচু করে। বিয়ে শেষ হল। ঘরে ফিরল নতুন দম্পতি। কিন্তু আরিবা গরিব স্বামীকে ঘৃণা করে সোফার কোণে মুখ ফিরিয়ে বসল। কোনো কথা বলে না। সাঈদও কিছু বলে না, শুধু নরম স্বরে বলে, তবে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, তোমাকে কষ্ট দেব না। তুমি যেমন চাও তেমনই থাকো। আরিবা ক্ষিপ্ত হয়ে বলল, আমার কিছু যায় আসে না। আমি তোমাকে স্বামী হিসেবে মানি না। সাঈদ চুপ করে যায়। ঠিক তখনই ফোন আসে। আরিবার ছোট ভাই সাজিদ হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়া হয়েছে। ডাক্তার বলেছে, বিরল এক ওষুধ ছাড়া ছেলেটির জীবন বাঁচানো যাবে না। কিন্তু সেই ওষুধ বাংলাদেশে পাওয়া যায় না, বিদেশ থেকে আনতে হবে। বাবা মা পাগলের মতো ছুটাছুটি করতে থাকে। বড়লোক হয়েও তারা বুঝতে পারে, সব টাকা দিয়েও এখনই সেই ওষুধ আনা সম্ভব নয়। আরিবা কান্নায় ভেঙে পড়ে, আমার ভাই মরে যাবে, কেউ কিছু করতে পারবে না। ঠিক তখন সাঈদ শান্তভাবে ফোন বের করে একটা নাম্বারে ডায়াল করল। সবার সামনে খুব স্বাভাবিকভাবে কয়েকটা কথা বলল। হ্যালো, আমি সাঈদ বলছি। এখনই একটা বিশেষ ওষুধ লাগবে। সাজিদ, ঢাকা মেডিকেলে, 2 ঘন্টার মধ্যে চাই। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। কে এই সাঈদ যে এত বড় সমস্যা এভাবে বলল, যেন খুব সাধারণ কিছু? মাত্র 1.5 ঘন্টার মাথায় হাসপাতালের ভিআইপি কেবিনে একটি হেলিকপ্টার থেকে ওষুধ এসে পৌঁছল। ডাক্তার বিস্ময়ে বলে উঠল, অসাধারণ! আমরা ভাবিনি এত তাড়াতাড়ি পাওয়া যাবে। এখনই চিকিৎসা শুরু করা যাবে। ছোট ভাই বেঁচে গেল। বাবা মা চোখে জল নিয়ে সাঈদের দিকে তাকালো। আরিবা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সে বুঝতে পারছে না, এটা কি আসলেই গরিব কোনো ছেলের কাজ, নাকি সে অন্য কিছু লুকিয়ে রেখেছে। সেদিন রাতে আরিবা একা একা ভাবছিল, এই ছেলেটি কে? গরিব হলে কিভাবে এমন ক্ষমতা থাকে? তাহলে কি আমি ভুল বুঝেছি? কিন্তু অহংকার এখনো ভাঙেনি। সে নিজেকে সান্ত্বনা দিল, না, এটা কাকতালীয়। ও হয়তো ভাগ্য ভালো ছিল। এখন সবার অজান্তেই গল্পের আসল মোড় ঘুরতে শুরু করল। বিয়ের 2 সপ্তাহ পর আরিবার বাবার বাড়িতে একটি বিশাল পারিবারিক অনুষ্ঠান হলো। ধনী আত্মীয় স্বজন, নামকরা ব্যবসায়ী, রাজনীতিবিদ, সমাজের প্রভাবশালী লোক সবাই উপস্থিত। সোনালি আলো, দামি গাড়ি, উঁচু দালান, সব মিলে ঝলমলে পরিবেশ।
আরিবা সাজগোজ করে দাঁড়িয়ে আছে, কিন্তু তার মনে কষ্ট। আজ সবাই আমাকে দেখবে, আবার হয়তো হাসাহাসি করবে, কারণ আমি গরিব ছেলেকে বিয়ে করেছি। ঠিক সেটাই হলো। আত্মীয় স্বজনের অনেকেই খোলাখুলি হাসতে লাগলো। এক খালাম্মা বলল, আরিবা, এত টাকা পয়সা, এত ব্যবসা, শেষ পর্যন্ত তুমি একটু গরিব ছেলেকে বিয়ে করলে? অন্য এক কাজিন হেসে বলল, দেখেছ জামাইবাবুর ড্রেস, আমাদের ড্রাইভারও এর চেয়ে ভালো কাপড় পরে। সবাই হো হো করে হাসতে লাগলো। আরিবার গাল লাল হয়ে গেল, লজ্জায় সে মাথা নিচু করল। তার ভেতর আগুন জ্বলছে। আমি কিসের শাস্তি পেলাম? কেন আমাকে এমন বিয়ে দিতে হলো? সাঈদ শান্তভাবে এক কোণে বসেছিল, অপমান শুনেও কিছু বলল না। অনুষ্ঠানের মাঝেই হঠাৎ পুলিশের কয়েকটা গাড়ি ঢুকল। একজন উচ্চ পদস্থ পুলিশ কর্মকর্তা ভেতরে এসে বলল, এখানে অবৈধ ব্যবসার কিছু অভিযোগ এসছে, আমরা এখনই তদন্ত করব। অতিথিরা হতবাক। অনেক ব্যবসায়ী ভয়ে কাঁপতে লাগল। আরিবার বাবা মা তো প্রায় অজ্ঞান হওয়ার অবস্থা। এক আত্মীয় রেগে গিয়ে বলল, এই হলো গরিব জামাইয়ের কপাল, ভাগ্য খারাপ বউয়ের। ঠিক তখনই সাঈদ শান্তভাবে উঠে দাঁড়ালো। সে ভিড় ঠেলে পুলিশের কাছে গেল। কার্ড বের করল না, পরিচয় দিল না, কেবল মোবাইল বের করে কারো সাথে 2 মিনিট কথা বলল। সবাই চুপ করে শুনছে। হ্যালো, আমি সাঈদ বলছি, এখানে কয়েকজন অফিসার এসেছে, ওরা ভুল বোঝাবুঝি করছে, আপনারা একটু দেখবেন। কথা শেষ করে সে চুপচাপ বসে গেল। 5 মিনিটের মধ্যে ঘটল অবিশ্বাস্য ঘটনা। একজন এসপি, পুলিশ সুপার, নিজেই অনুষ্ঠান স্থলে এসে হাজির। তিনি সবার সামনে সেই অফিসারদের ধমক দিয়ে বললেন, আপনারা বুঝতে পারছেন কোথায় এসেছেন? এখানে কোনো তদন্তের প্রয়োজন নেই। স্যারকে, ইশারায় সাঈদের দিকে বলা হচ্ছে, স্যারকে বিরক্ত করার সাহস আর করবেন না। অফিসাররা মাথা নিচু করে ক্ষমা চেয়ে চলে গেল। অতিথিরা হতবাক হয়ে তাকিয়ে আছে। এই ছেলেটি কে? পুলিশ সুপার তাকে এত সম্মান করছে কেন? আরিবা স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছে। তার মনে এক ঝড় উঠেছে। সে ভাবছে, এটা কেমন ব্যাপার? একজন সাধারণ গরিব ছেলে হলে পুলিশ সুপার তার সামনে এত ভদ্রভাবে কথা বলবে কেন? কে তুমি, সাঈদ? অনুষ্ঠান শেষ হলেও সবার আলোচনার বিষয় ছিল শুধু সাঈদ। অনেক বড়লোক অতিথি পর্যন্ত তার সাথে পরিচয় করতে চাইল, কিন্তু সাঈদ সবসময় বিনয়ী হয়ে বলল, আমি কিছুই না, সাধারণ মানুষ। আরিবা আরও বিভ্রান্ত হয়ে গেল। সে বাইরে গরিব ছেলেকে দেখে ঘৃণা করে, কিন্তু ভেতরে তার মন কাঁপতে শুরু করেছে। সেই দিন রাতে বিছানায় শুয়ে আরিবা অনেক ভেবেছিল। প্রথমবার ভাইয়ের জীবন বাঁচালো, এবার পুলিশের মতো কঠিন বিষয় এত সহজে সামালল। আমি কি ভুল করছি? হয়তো আমি যাকে গরিব ভাবছি সে আসলেই গরিব নয়, কিন্তু অহংকার এখনো বাধা দিচ্ছে। সে সিদ্ধান্ত নিল, আরও দেখবে, সময়ই বলে দেবে এই মানুষটা আসলে গেছে। বাইরের লোকজন এখনো হাসাহাসি করে, কিন্তু সাঈদ সব সময় নীরব আর বিনয়ী। আরিবা এখনো তাকে গরিব ভেবেই চলে, তবে ভেতরে ভেতরে প্রশ্ন জমছে। এত বড় বড় ঘটনা সে কিভাবে সামলালো? একদিন সকালে দরজায় কড়া নাড়ল এক ক্লান্ত কাঁদো কাঁদো মানুষ। সে হল সাঈদের শৈশবের বন্ধু মাহমুদ। তার মুখ শুকনো, চোখে জল, হাতে কিছু কাগজপত্র। মাহমুদ কাঁদতে কাঁদতে বলল, ভাই, আমার সর্বনাশ হয়ে গেল। জমিটা হারাতে বসেছি, ঋণের দায়ে দেউলিয়া ঘোষিত হতে যাচ্ছি। কালই রেজিস্ট্রি অফিস থেকে নোটিশ এসছে, আজ না হলে সব শেষ। আরিবা ভেতরে ভেতরে ভাবল, গরিব তো গরিবকেই ধরে, এরা একে অপরকে সাহায্য করতে পারবে নাকি? সাঈদ হয়তো কিছু করতে পারবে না। মাহমুদ হাউমাউ করে কাঁদছে, কিন্তু সাঈদ শান্তভাবে উঠে দাঁড়ালো। সে বন্ধুর কাগজগুলো হাতে নিয়ে খুব মনোযোগ দিয়ে পড়ল। তারপর হালকা হাসল, চিন্তা করিস না, জমিটা কেউ নিতে পারবে না। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। সাঈদ ফোন বের করল। 1 মিনিটের বেশি কথা বলল না, শুধু বলল, এই রেজিস্ট্রি ফাইলটা দেখে নিও, ফাইল নাম্বার 231, আজই বন্ধ করে দাও আর লোকটাকে নিরাপদে রেখো। কথা শেষ করে আবার শান্তভাবে বসে গেল। 1 ঘন্টার মধ্যেই রেজিস্ট্রার অফিস থেকে ফোন এলো। জমির মামলা স্থগিত করা হয়েছে, ঋণের কাগজ জাল প্রমাণিত হয়েছে, মাহমুদ এখন নিরাপদ। তুমি আমার জীবন বাঁচালে,
আমি কৃতজ্ঞ হয়ে মরব তো বাক। আরিবা স্তব্ধ হয়ে গেল। সে ভাবছে, এটা কেমন মানুষ? এক কলেই জমির মতো জটিল সমস্যা মিটে গেল। সেদিন রাতে আরিবা জানালার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিল। তার চোখে অজানা অশ্রু। সে মনে মনে বলল, আমি তাকে ঘৃণা করেছি, কষ্ট দিয়েছি, অথচ সে অন্যের জন্য এত বড় কাজ করছে। এমন মানুষকে কি সত্যিই আমি অবহেলা করার যোগ্য? তবুও তার অহংকার ভাঙছে না পুরোপুরি। সে ভাবছে, না, হয়তো কাতলীয়, হয়তো তার কোনো পরিচিত ছিল, কিন্তু বারবারই কাতলীয় হয় কেমন করে? তারপর সাইদের নীরব ক্ষমতা আর সাহায্যের মনোভাব এবার শুধু আরিবার হৃদয় নয়, চারপাশের মানুষকেও কাঁপিয়ে দিল। মেয়েটির ভেতরে ভেতরে ভালোবাসার বীজ বোনা শুরু হলো, যদিও সেটা সে মুখে স্বীকার করতে রাজি নয়। একদিন দুপুরে আরিবার বাবা, নামকরা ব্যবসায়ী রহমান সাহেব, প্রচণ্ড টেনশনে বাড়ি ফিরলেন। মুখ শুকনো, কপালে ঘাম। সবার সামনে তিনি ঘোষণা দিলেন, আমাদের প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ী সোলাইমান প্রকাশ্যে হুমকি দিয়েছে, বলেছে আমাকে এবং আমার পরিবারকে ধ্বংস করে দেবে। ঘরে নীরবতা নেমে এলো। আত্মীয়রা ফিসফিস করে বলল, সোলাইমান খুব ক্ষমতাবান, মন্ত্রীর সাথেও তার গভীর সম্পর্ক আছে। এইবার রহমান সাহেবের সর্বনাশ। আরিবা ভয়ে কেঁপে উঠল। বাবা, তুমি কি করবে এখন? রহমান সাহেব কাঁপা গলায় বললেন, আমি কিছুই করতে পারছি না। যতই ধনী হই, ওর ক্ষমতার সামনে আমি অসহায়। সন্ধ্যায় হঠাৎ সোলাইমান। ওরা উচ্চস্বরে বলল, রহমান সাহেব, আপনার ব্যবসার লাইসেন্স বাতিল হবে। কাল থেকে আপনার অফিসে তালা পড়বে। আপনার মেয়েকে গরিব ছেলেকে বিয়ে দিয়েছেন, এই অপমানের প্রতিশোধও আমরা নেব। ঘরের ভেতরে লজ্জায় ভয়ে সবাই স্তব্ধ হয়ে গেল। আরিবা চোখ নামিয়ে রাখল। মনে মনে বলল, হয়তো সত্যিই আমি ভুল করেছি। গরিবকে বিয়ে করে বাবার সম্মানও শেষ করে দিলাম। হঠাৎ সাইদ উঠে দাঁড়ালো। চোখে মুখে কোনো ভয় নেই, কেবল শান্ত হাসি। সে বলল, চিন্তা করবেন না, আপনার সম্মানে কোনো দাগ পড়বে না। সবাই অবাক হয়ে তাকালো। রহমান সাহেব রাগে বললেন, তুমি কি করতে পারবে? তুমি তো কিছুই না। সাইদ মৃদু কণ্ঠে বলল, আমি খুব বেশি কিছু না, কিন্তু চেষ্টা করতে পারি। সাইদ ফোন বের করে মাত্র কয়েকটা কথা বলল। হ্যালো, আমি সায়েদ। সোলাইমান আজকে সীমা ছাড়িয়েছে, একটু ব্যবস্থা নিন। কথা শেষ। ঘরে আবার নীরবতা। সবাই ভাবে, এবার কি হবে? মাত্র আধ ঘন্টার মধ্যে অবিশ্বাস্য ঘটনা ঘটল। সোলাইমান নিজে বাড়িতে এসে হাজির। তার মুখ শুকনো, শরীর ঘামে ভেজা। সবার সামনে সে হাত জোড় করে বলল, রহমান ভাই, আমাকে মাফ করে দিন, আমি ভুল করেছি। আপনার ব্যবসার কোনো ক্ষতি হবে না, বরং আমি আপনাদের সাথে কাজ করতে চাই। সবার চোখ বিস্ফারিত হয়ে গেল। যে মানুষকে সবাই ভয় পেত, সে এখন মাথা নত করে দাঁড়িয়ে আছে আরিবার বাবার সামনে। রহমান সাহেব স্তব্ধ। মা কেঁদে ফেললেন। আরিবা হাওয়ার মতো নিঃশ্বাস ফেলল। এ কি ঘটল? সুলাইমান, যে বাবাকে ধ্বংস করতে চাইছিল, সে হঠাৎ এমন ভদ্র হয়ে গেল কেন? কার এক ফোন কলেই এত বড় পরিবর্তন? সবাই তাকিয়ে আছে সায়েদের দিকে, কিন্তু সে আবারও খুব স্বাভাবিকভাবে বসে পড়ল। আমি তো বলেছিলাম চিন্তা করবেন না। রাতে আরিবা একা বসেছিল, চোখে জল গড়িয়ে পড়ছে। সে মনে মনে বলল, আমি যতই তাকে ঘৃণা করেছি, সে ততবার আমার পরিবারকে রক্ষা করেছে। একজন গরিব মানুষ এত কিছু করতে পারে না। আমি যাকে অপমান করেছি, সে আসলে আমার বাবার সম্মান বাঁচিয়েছে। তার ভেতরে অহংকার ভাঙতে শুরু করল। ভালোবাসার আলো আস্তে আস্তে জ্বলে উঠল। এবার শুধু ছোটখাটো সাহায্য নয়, ছেলেটি পুরো পরিবারের সম্মান রক্ষা করল। যাকে সবাই ভয় পেত, সেই এসে মাথা নত করল আরিবার বাবার সামনে। গল্প এখন এমন জায়গায় এসেছে যেখানে আরিবার মনে আর সন্দেহ নেই, সে গরিব নয়, সে আমার জীবনের সবচেয়ে শক্তিশালী আশ্রয়। সবকিছু যেন ভালোই চলছিল, কিন্তু এক সকালে রহমান সাহেব ভেঙে পড়লেন। আমাদের কোম্পানি ভেঙে গেছে, বিশাল ক্ষতি হয়ে গেছে। অফিস থেকে ফোন এসেছে, কোটির পর কোটি টাকার কন্ট্রাক্ট বাতিল হয়ে গেছে। স্টক মার্কেটে তাদের শেয়ারের দাম তলানিতে নেমে গেছে। আরিবা দৌড়ে বাবার ঘরে গিয়ে দেখল বাবা বুক চেপে বসে আছেন। মা, ডাক্তার ডাকো।
চিৎকার করল সে। রহমান সাহেব কাপা গলায় বললেন, সব শেষ হয়ে গেল, আমি আর কিছু করতে পারবো না। আরিবার চোখ দিয়ে পানি ঝরছিল। সে মনে মনে ভাবল, আমি এতদিন সাইদকে অবহেলা করেছি, অপমান করেছি। আজ বাবার ব্যবসা ডুবে যাচ্ছে। যদি সত্যি সে গরিব হতো তবে সে কিছুই করতে পারত না। কিন্তু আমি দেখেছি এক ফোন কলেই অসম্ভব সম্ভব হয়ে যায়। আজও কি সে পারবে? না, এটা অসম্ভব। এদিকে সন্ধ্যায় সবাই হতাশ হয়ে বসে আছে। সাইদ শান্তভাবে ঘরে ঢুকল। আপনারা দুশ্চিন্তা করবেন না, ক্ষতি হয়েছে, কিন্তু সব ফিরিয়ে আনা যাবে। মা হতাশ গলায় বললেন, তুমি কিছু বুঝো না, কোটি টাকার লস, এটা কোনো সাধারণ ব্যাপার নয়। আমি জানি, আর তাই বলছি, ভরসা রাখুন। সাইদ আবারও ফোন বের করল। মাত্র কয়েক মিনিট কথা বলল। হ্যাঁ, আমি সাইদ বলছি, বাজারে আমাদের শেয়ারটা দেখে নিও, আর ওই কন্ট্রাক্ট বাতিলের ব্যাপারটা রিভিউ করো। আমি চাচ্ছি কাল সকালেই সব ক্লিয়ার হয়ে যাক। পরের দিন ভোরে অবিশ্বাস্য খবর এলো। টিভি মিডিয়াতে খবর ছড়িয়ে পড়ল। বাতিল হওয়া কন্ট্রাক্টগুলো আবার নবায়ন হলো। বিদেশি বিনিয়োগকারীরা হঠাৎ আগ্রহ দেখালো। স্টক মার্কেটে তাদের কোম্পানির শেয়ারের দাম আগের চেয়ে দ্বিগুণ হয়ে গেল। রহমান সাহেব চেয়ারে বসে স্তব্ধ হয়ে গেলেন। এটা কিভাবে সম্ভব? পরিবারের সবাই অবাক হয়ে তাকিয়ে আছে সাইদের দিকে। রহমান সাহেব গলা শুকিয়ে বললেন, তুমি আসলে কে? সাইদ মাথা নিচু করে শান্ত স্বরে বলল, আমি শুধু একজন মানুষ যে আপনাদের মেয়ে চেয়েছিল। আমি চেয়েছিলাম আমাকে গরিব মনে করা হোক, যাতে বোঝা যায় টাকায় নয়, চরিত্রে মানুষকে কেমন মনে হয়। সবাই অবাক হয়ে শুনল। আসলে সাইদ এক আন্তর্জাতিক ব্যবসায়ী গ্রুপের একমাত্র উত্তরাধিকারী। সেই চেয়েছিল সাধারণ ছেলের মতো জীবনযাপন করতে, যেন মানুষ তার টাকার জন্য নয়, মনুষ্যত্বের জন্য ভালোবাসে। আরিবার শরীর কেঁপে উঠল, চোখ দিয়ে অঝরে পানি ঝরল। সে ছুটে গিয়ে সাইদের সামনে দাঁড়ালো। আমি তোমাকে কতটা ভুল বুঝেছি, আমি তোমাকে কষ্ট দিয়েছি, তোমাকে অপমান করেছি, তোমাকে গরিব ভেবেছি, তবুও তুমি আমাকে ছেড়ে যাওনি, বরং আমার পরিবারকে বাঁচিয়েছ। সাইদ মৃদু হেসে বলল, তুমি যদি আমাকে গরিব ভেবে ঘৃণা না করতে, তবে আমি কখনো তোমার আসল মন চিনতে পারতাম না। রহমান সাহেব উঠে এসে সাইদকে জড়িয়ে ধরলেন। বাবা, তুমি শুধু আমার জামাই নও, তুমি আমার সম্মান, তুমি আমার পরিবার। মা অশ্রুসিক্ত চোখে দোয়া করলেন। আরিবা মাথা নিচু করে সাইদের হাতে হাত রাখল। আজ থেকে আমি তোমাকে সত্যিকার অর্থে স্বামী বলে মানলাম। সেদিন রাতেই পরিবারের সব ভেতরের দেয়াল ভেঙে গেল। সাইদ আর আরিবার মধ্যে তৈরি হলো নতুন সম্পর্ক, যেখানে অহংকার নেই, কেবল ভালোবাসা আর আস্থা। সাইদের পাওয়ার কেবল টাকার নয় ছিল, হৃদয়েরও ছিল। যা দেখিয়ে সে জিতল পরিবারের সম্মান, স্ত্রীর ভালোবাসা আর সবার বিশ্বাস। আপনি যদি এমন আরও রোমাঞ্চকর কাহিনী শুনতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার লাইক, কমেন্ট আর শেয়ার আমাদেরকে অনুপ্রাণিত করবে নতুন নতুন ভিডিও তৈরি করতে। বন্ধুরা, এবার বিদায়ের পালা। আবার কোনো এক নতুন কাহিনীর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়।